নমস্কার, কেমন আছেন সবাই? আমি নন্দিনী আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমার আরেকটি নতুন ভিডিওতে। ঘড়িতে সময় বিকেল ৫টা মতো, আর এই সময় থেকে আজকে ব্লগটা শুরু করছি। আমার ভিডিওতে আমি যে বাটা মশলাগুলো ইউজ করি সেইটা দেখে অনেকেই আমাকে কমেন্ট করেছেন অনেকগুলো ভিডিওতে এবং ফেসবুকে যে নন্দিনীদি তুমি মশলাগুলো কিভাবে রেডি করো সেগুলো আমাদের সাথে একটু শেয়ার করো। তো অনেক দিন ধরেই ভাবছিলাম করব কিন্তু করা হয়ে উঠছিল না। তো আজকে যখন নতুন ব্যাচ অফ মশলা যখন তৈরি করছি তখন মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমি কিভাবে এগুলোকে বানাই এবং সেটা কিভাবে স্টোর করি প্রায় 1 উইক থেকে 10-12 দিনের মতো। তো আমি কি করি না, এই যে গাট যে হলুদগুলো যেগুলো মুদিখানার দোকান বা বাজারে কিনতে পাওয়া যায়, কাঁচা হলুদ কিন্তু নয়, মানে শুকনো যে হলুদগুলো কিনতে পাওয়া যায় সেগুলো আমি দোকান থেকে কিনে এনে ওভারনাইট বা 2 দিন মতো একটুখানি গরম জলে ভিজিয়ে রাখি। তারপরে দেখলেন যে কিরকম এগুলো নরম হয়ে যায়। তারপরে মিক্সির যে বাউলটা রয়েছে তার মধ্যে এই নরম হয়ে যাওয়া হলুদগুলো, তার মধ্যে একটু সর্ষের তেল আর একটু নুন দিয়ে আমি বেটে রাখি। আর এইরকম একটা স্টিলের কন্টেনারে আমি রাখার চেষ্টা করি। এই কন্টেনারগুলো আমার নতুন, এর আগে আমি কাঁচের কন্টেনারে রাখতাম, কিন্তু অনেক সময় কি হয়েছে কাঁচের কন্টেনার মানে ফ্রিজ থেকে বার করে একটা ভিজে হাতে ইউজ করতে গিয়ে অনেক সময় কিন্তু আমার ওরকম ভাবে শিশিগুলো ভেঙে গেছে। তাই আমি এই অনলাইনে এই স্টিলের কন্টেনারগুলো আমি এনেছি। আর হলুদগুলোকে ভিজিয়ে রাখার পর এগুলো এত সফট হয়ে যায় যে দেখুন কি মোলায়েম ভাবে এটা কিন্তু বাটা হয়ে গেছে। এবার এটা কিন্তু আমরা যে কোনো ধরনের রান্নাতে আমরা ইউজ করতে পারি। 2 বার বেটে নিয়ে আমার পুরো একটা কৌটো ভর্তি এরকম হলুদ যে বাটা বা হলুদের যে মশলা সেটা আমার রেডি। আর ওপরটা যেহেতু কাঁচের দেয়া রয়েছে তো সেই জন্য আমি ফ্রিজের মধ্যে রাখলেও আমি বুঝতে পারবো যে কোনটায় হলুদ রয়েছে কোনটায় লঙ্কা রয়েছে। এই যে লঙ্কাগুলো আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম এগুলো কিন্তু কাশ্মীরি মির্চ। দোকান থেকে আমরা যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিনি সেটার মধ্যে কোনো লঙ্কার গুঁড়োই থাকে না, পুরোটাই রং, যেগুলো কিন্তু আমাদের লিভার ক্যান্সার, স্টমাক ক্যান্সারের একটা মেন কারণ। তো সেইটাকে নিজেকে এবং ফ্যামিলিকে রক্ষা করার জন্য হলেও খানিকটা প্রয়াস। তো কাশ্মীরি লঙ্কা যে গোটাগুলো হয় সেগুলো আমি অনলাইনে কিনে নিই। বিগ বাস্কেট আছে, ব্লিঙ্কিট আছে, বিভিন্ন জায়গাতে পাওয়া যায়, মোড়ে পাওয়া যায়, যে কোনো বড় ডিপার্টমেন্টাল স্টোরেও পাওয়া যায় বা স্থানীয় মুদিখানা দোকানেও পেয়ে যেতে পারেন। তো সেইগুলোকে আমি ভালো করে ওভারনাইট ভিজিয়ে নিয়েছি। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কিন্তু কোনো ঝাল হয় না তরকারিতে, তার জন্য আমাদেরকে একটুখানি কাঁচা লঙ্কা আমি এর সাথে একসাথে বেটে নিই। কাঁচা লঙ্কাগুলো ধুয়ে আমি একটু রোদে দিয়েছিলাম, তো যেগুলো প্রায় শুকিয়ে এসছে সেগুলো একসাথে বেটে নিলে আমার কিন্তু লঙ্কার যে মশলাটা সেটা টোটালি রেডি। কাশ্মীরি গুঁড়োতে মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োর জন্য যেরকম কালারটা হবে তরকারিতে, আর তেমনি কাঁচা লঙ্কার জন্য কিন্তু ঝালও হবে। যাই হোক, এই কাজগুলো করে আমি কিন্তু সন্ধ্যা দিয়ে নিচ্ছি। এখন প্রায় ওই 6টা 6:30 মতো বাজে। যেহেতু বললাম যে আজকে বিকেল থেকে আমি ব্লগটা শুরু করেছি, তো ফার্স্টে মনে হলো যে এই মশলার কাজটা মিটিয়ে নিই, তারপরে সন্ধ্যাটা দিয়ে নেবো, তারপরে সবাই মিলে বসে একটুখানি চা খাবো। একদিকে এখানে চা হচ্ছে আর আরেকদিকে আমাদের যে হাউস হেল্প আছে দিদি, শিখাদি, তো শিখাদির নাতনির কিছুদিন আগেই অন্নপ্রাশন হয়েছে। তো বাচ্চাটা মামা ভাত খেতে আসবে বাড়িতে, তো সেই জন্য আমাদের দিদি থালা গ্লাস বাটি কিনেছে নাতনির জন্য। তো সেটাই আমাকে দেখাচ্ছিল যে দেখো কি সুন্দর হয়েছে। আর বাচ্চাদের জন্য কেনা জিনিস না এমনিতেই যেন ভীষণ ভালো লাগে দেখতে, ছোট ছোট থালা গ্লাস বাটি, এটা একটা অন্যরকম ব্যাপার, আমার ভীষণ ভালো লাগছিল। আমি বললাম যে খুব ভালো হয়েছে তোমার জিনিসগুলো।
যাকে যেরকম চা দেওয়া দিয়ে দিয়েছি। এবার আমি আর রাই 1 কাপ করে দুধ চা নিয়ে নিয়েছি। আর এই নিমকিগুলো বানানো হয়েছিল বাড়িতেই সানডেতে, তো সেই নিমকিগুলো নিলাম। আর আমাদের বাড়িতে একজন মাসিমণি এসেছিলেন, তো মাসিমণি আমাদের সবার জন্য সিঙ্গারা নিয়ে এসেছিলেন। তো রাই সিঙ্গারাটা খাবে না, তো আমি ভাবলাম যে ঠিক আছে আমি তাহলে চা দিয়ে একটু সিঙ্গারা খাবো। এই দোকানের সিঙ্গারাটা খেলে না একদম গ্যাস অম্বল কিচ্ছু হয় না, তো সেই জন্য খুব ভালো লাগে। তো রাই তখন একটুখানি মানে অন্যরকম কথাবার্তা বলছিল হাসির, তো আমি সেইটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম। তারপরে মা আর মাসিমণিও তখন ওই মানে ঘরটায় এসেছিল, কথাটা তো বলছিল। তো চা খেতে খেতে একটু গল্পও করছিলাম, কথা বলছিলাম। দেখুন কথা বলতে বলতে আকাশটা কালো করে মানে অন্ধকার তো হয়েই গেছিল, কিন্তু অনেক দিন পর একটা কালবৈশাখী হলো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। কালকে রাতে বৃষ্টিটা হওয়ার পরে ওয়েদারটা কিন্তু অনেকটা ঠান্ডা, মানে সেই যে একটা পিচপিচে গরম, সেই যে একটা মানে গা হাত পা ভিজে যাচ্ছে, মাথার থেকে টপ টপ করে ঘাম সারা গা বেয়ে বইছে, সেরকম ওয়েদারটা নয়। আজকে ওয়েদারটা বেশ সুদিং। সকালবেলাটা অ্যাটলিস্ট, বিকাল থেকে কি হবে জানি না, তবে আবহাওয়ার পূর্বাভাস আপনারা সবাই জানেন। আর আজকাল কেউ না জানলেও ফেসবুক খুললে সবাই সব খবর পেয়ে যায়। তো সেক্ষেত্রে আবহাওয়ার পূর্বাভাস বলছে নাকি ওয়েদারটা এরকম 2-3 দিন এরকম থাকবে। আমাদের যেখানে দেশের বাড়ি সেখানে নাকি কালকে রাতে প্রচুর শিলাবৃষ্টি হয়েছে। আমার মাসুতো দাদা আমাকে ফোন করে বললো যে জানিস তো প্রচুর শিলাবৃষ্টি হয়েছে। যাই হোক, ওয়েদারটা খুব ভালো। আর সকাল থেকে নর্মাল ব্রেকফাস্ট করেছি, দই চিড়ে খেয়েছি। আর রাইয়ের স্কুলটা প্রচণ্ড গরমের জন্য রাইয়ের স্কুলটা এখন ছুটি করে দিয়েছে 11:45-এ। তো সেই জন্য খুব একটা যে আমাকে মানে তাড়াহুড়ো করে সব কিছু করতে হচ্ছে সেরকমও না। রাইকে স্কুল থেকে এনেও আমি অনেকটা টাইম পাচ্ছি, কাছেই তো স্কুল, খুব একটা আমার টাইম লাগে না। তো সেই জন্য বেশ ভালোই টাইমটা পাচ্ছি। আর অনেক দিন ভিডিও টিডিও দেওয়া হয় না, তো আমার মনে হলো যে আপনাদের সাথে একটুখানি ক্যামেরা হাতে কথা বলি। জেনারেলি আমি তো এইভাবে ভিডিও বানাই না, আমি ভয়েস ওভারে ভিডিও বানাই। যাই হোক, এবারে রান্না টান্না করবো। ব্রেকফাস্ট ওই যে বলছিলাম চিড়ে দই খেয়েছি, রাইও চিড়ে দই খেয়েছে, আর রুটি টুটি ছিল, মা খেয়েছে। আর দেশের যা পরিস্থিতি এটা নিয়ে আর কি বলবো, প্রচুর ব্লগার মানে তাদের নিজেদের মতো মতামত দিয়েছেন। আমি একটা জিনিস শুধু বলবো যে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটার মতো এত মর্মান্তিক ঘটনা যাদের বাড়িতে হয়েছে, যাদের সাথে হয়েছে, যাদের প্রিয়জনদের সাথে হয়েছে, মানে সেই দুঃখটা আমরা কেউ সেভাবে ভাগ করে নিতে পারবো না, জানেন তো। মানে আমরা যতই বলি আহারে খুব কষ্ট হয়েছে, কিন্তু যাদের সাথে হয়েছে না সেই কষ্টটা তাদের মতো করে কেউ আমরা বুঝতে পারবো না। তো যে ঘটনাটা হয়েছে সেটা ভীষণই কষ্টের। কিন্তু একটা কথা কি জানেন তো, যে ঘটনাটা ঘটেছে সেটা সম্পূর্ণ আলাদা, তার সাথে আমার মনে হয় না ধর্মের কোনো যোগাযোগ রয়েছে। কিন্তু ফেসবুকের থ্রু দিয়ে যেটা দেখছি, মানে সব জায়গাতে একটা ধর্মের ভীষণ রকমের যে একটা সাংঘাতিক মানে দোলাচল শুরু হয়েছে, সেটা কি বলুন তো, হিন্দু বলুন মুসলিম বলুন কারোর জন্যই ভালো না। ধর্ম কিন্তু সম্পূর্ণ মানুষের তৈরি। তো যদিও এই যে কথাটা বললাম এটা অনেক বিতর্কের বিষয়, আমি সেই বিতর্কে যাচ্ছি না, কিন্তু আমি বলতে চাইছি যে ধর্ম, এই যে ধর্ম নিয়ে যে এত কথা হচ্ছে, ও হিন্দু ও মুসলিম, ওই মুসলিম এই করেছে, ওই হিন্দু এই করেছে, এই যে বিভিন্ন ব্যাপারগুলো, এই বিভিন্ন ব্যাপারগুলো মানে ভীষণ ডিস্টার্বিং। কেন বলছি, আমি ধরুন মানে আমার ছোটোবেলায় আমি হোস্টেলে যাওয়ার ঠিক আগে আমরা যে একটা রেন্টেড বাড়িতে, মানে আমাদের নিজেদের বাড়িতে তখন কনস্ট্রাকশন চলছে, সেই সময় আমরা একটা রেন্টেড বাড়িতে আর কি থাকতাম। সেই সময় তখন তো ফ্ল্যাট ট্যাটের কালচার ছিল না, তো যে বাড়িতে আমরা ভাড়া থাকতাম সেই যে পাড়াটা চারদিকে কিন্তু মুসলিম পরিবেষ্টিত। তো সেইখানে আমার কিছু বন্ধু বান্ধব ছিল, তাদের সাথে আমার আজও যোগাযোগ আছে, জানেন তো। সেই বন্ধু বান্ধবরা আমাদের বাড়িতে যখন লক্ষ্মী পুজো হতো, সেই লক্ষ্মী পুজোর ভোগ খেতে কিন্তু আমার ওই বান্ধবী তার ভাইদের নিয়ে আসতো, এবং ওদের যখন ঈদ হতো আমাদের নেমন্তন্ন থাকতো। আমার ওই বান্ধবীর মা তাদের বাড়িতে খাটের ওপরে দস্তরখান বিছিয়ে তাদের বিভিন্ন রকমের রান্না টান্না করে ঈদটা পালন করতেন আমাদের সাথে। আজও দেখা হলে কাকিমা কেমন আছো বা কিরে কেমন আছি, সেই যে ব্যাপারটা আমাদের মধ্যে কিন্তু এখনও রয়েছে। এবং এটা আমি একা নয়, আমরা যারা এখানে রয়েছি, যারা আমরা ধর্মনিরপেক্ষ মতামতের ওপর বা মতবাদের ওপর যারা আমরা বিলিভ করি, তারা কিন্তু তাদের সাথে এরকমই সম্পর্ক। কিছু মানুষ রয়েছেন যাদের বোধহয় ভালো লাগে না এইসব ভালোভাবে থাকাটা, তো তারা এই জিনিসগুলো ক্রিয়েট করেন, এবং এর মধ্যে তো নিশ্চয়ই পলিটিক্যাল ব্যাপারও রয়েছে, সেই কচকচিতে আমি যাচ্ছি না। কিন্তু যেটা বলতে চাইছি যে
যে ঘটনাটা ঘটেছে তার একটা প্রত্যাঘাত তো নিশ্চয়ই দরকার। আশা করি আমাদের মাননীয় যে প্রধানমন্ত্রী রয়েছেন তিনি আমাদের দেশের হিতে একটা খুব ভালো ব্যবস্থা নেবেন, এবং সেই দিকে তাকেই আমরা বসে আছি। কেন ছোট থেকেই শুনে যাচ্ছি এটা হচ্ছে, এটা হচ্ছে, এটা হচ্ছে, মানে এইরকমভাবে জঙ্গি হানা হচ্ছে, প্লেন হাইজ্যাক হয়ে যাচ্ছে, এত পর্যটক মরে যাচ্ছে। কাশ্মীরে যারা স্থানীয় তারা নিজেরা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত। যাই হোক, অনেক গুরুগম্ভীর কথাটা বলে ফেললাম, কিন্তু যেটা চারদিকের যে এই যে আবহাওয়াটা না, এটা একদমই ভালো না। এনিওয়েজ, এবার রান্নাঘরে যাব, রান্না করব, তারপর কি রান্না করি সেটা আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর আজকে যেহেতু প্রচণ্ড গরম চলছিল, তো মাছটা আজকে আমি একটু অন্যরকমভাবে রান্না করছি, সেই রেসিপিটাও আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন রান্নাঘরে যাই। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন ডোরবেলটা বেজে উঠেছিল, তো মা গিয়ে পার্সেলটা নিয়ে নিয়েছিল। তো আমি পার্সেলটা খুলে দেখলাম যে আমার একটা খুব প্রিয় জিনিস এসছে। এই গরম পড়ার পর থেকেই না মেয়েটা ভীষণ বায়না করে আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো। এবারে আমার বাড়িতে যে আইসক্রিমের যে মোল্ডসগুলো ছিল সেগুলোতে না ভালোভাবে ঠিক বার করা যায় না। আমি অনলাইনে দেখলাম যে এইরকম যে মোল্ডগুলো একটা একটা করে আলাদা আলাদা করে তোলা যায়, তো সেই জন্য মনে হলো যে এটা একটা নিই। খুবই সামান্য দাম, কিন্তু বাড়িতে কোনো কুলফি, আইসক্রিম যা কিছু বানাই না কেন এইটার সাহায্যে বানালে কিন্তু খুব ভালো হবে। মেলা থেকে এর আগে একটা কিনেছিলাম, কিন্তু সেটা না প্রত্যেক কটা এই মোল্ডগুলো একটা জায়গার মধ্যে লাগানো থাকে, তখন সেটা থেকে তুলতে বড় অসুবিধা হয়। তাই ভাবলাম যে এবারে একটা এরকম নিয়ে দেখি, আশা করি এইবারে কাজটা আমার অনেক সুবিধের হবে। আর জিনিসটা দেখতেও কিন্তু ভারী খাসা হয়েছে, দেখুন। অত্যধিক গরমের জন্য না বেশি হাবিজাবি রান্না বাড়ির এখন কেউই খেতে চাইছে না। মানে ডাল, একটা তরকারি আর তার সাথে কোনো একটা নন ভেজের আইটেম হলেই সবাই খুশি হয়ে যায়। আমিও খানিকটা রিলিফ পেয়েছি। তো বাড়িতে অনেকগুলো পটল ছিল, তো ভাবলাম অন্য কিছু কি করব, গরমের দিনে পোস্ত খাওয়াটা কিন্তু খুব ভালো, শরীরটা ঠান্ডা থাকে। তাই মনে হলো পটলটা দিয়ে একটু পোস্ত রান্না করে নিই। যেহেতু গরমকাল, বাড়িতে এখন সবাই টক দই খাচ্ছে, তো সেই জন্য একটু বেশি করে টক দই পাতবো। তো সকালবেলা দুধটা দিয়ে গেছিল, সেটা আমি একদম ডাইরেক্ট আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম, আর সেটা কি হয়েছে না জমাট বেঁধে গেছে। তো সেই জন্য মনে হলো কি যে এখন একটুখানি ফ্রিজ থেকে বার করে এটাকে একটু বরফটা গলতে দিই, তারপরে ভালোভাবে দুধটা জাল দিয়ে দইটা পেতে দেবো। আজ আপনাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব। এটা রুই মাছ বা কাতলা মাছ যে কোনো দিয়ে করতে পারেন। এরকম প্রচন্ড গরমে যদি এইরকম ভাবে একটু রান্না করে খান, বেশ একটু অন্যরকম রেসিপিও হলো, বাড়িতে কোনো লোক আসলেও দিতে পারেন। খেতে কিন্তু খুব ভালো হয়, আর রান্নাটা দেখতেও খুব ভালো হয়। তো ব্যাপারটা কিছুই না, আমি এখানে কাতলা মাছ নিয়েছি পেটি গাদা মিলিয়ে, তো সেটাকে একটুখানি ভালো করে ভেজে নিয়েছি। এখানে প্রসঙ্গক্রমে বলে রাখি, আমার বাড়িতে না সবাই একটুখানি হলুদ দিয়ে ব্যাপারটা পছন্দ করে। এই রান্নাটাতে কিন্তু হলুদটা দেয় না, কিন্তু যেহেতু আমার বাড়ির লোকজন পছন্দ করে তাই আমি একটুখানি হলুদ দিয়ে মাছটা ভেজেছিলাম। আচ্ছা, মাছটা ভাজা হয়ে গেলে যে মাছ ভাজার যে তেলটা রয়েছে তার মধ্যে ধরুন ওই 1 থেকে 1.5 খানা মতো পেঁয়াজ, তার সাথে বেশ 8-10টা মতো কাজু আর একটু চালমগজ একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। তারপরে বেশ খানিকটা পোস্ত আর খানিকটা তিল, সেটাও একসাথে নেড়ে চেড়ে একটুখানি ভেজে নেব। এর সাথে অ্যাড করব সামান্য নুন। নুনটা দিয়েও বেশ খানিকটা ভাজবো। পেঁয়াজটা ততক্ষণই ভাজবো যতক্ষণ পেঁয়াজটা একটু মানে সেমি
ট্রান্সপারেন্ট মতো হবে, পুরোপুরি ভাজার দরকার নেই। তারপরে সামান্য একটু জল দিয়ে এই পুরো মশলাটাকে একটুখানি সেদ্ধ হতে দেব, চাপা দিয়ে দেবো বেশ খানিকক্ষণ সেদ্ধ করে নিয়ে। তারপরে যখন এই মশলাটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন গ্যাসটার যে ফ্লেমটা সেটা অফ করে রেখে দেবো। ততক্ষণ রাখবো যতক্ষণ না এই পুরো মশলাটা ঠান্ডা হয়ে যায়। মশলাটা একদম ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে দেখলাম একদম ঠান্ডা হয়ে গেছে। এরপরে একটা মিক্সির বাটির মধ্যে এই পুরো মশলাটাকে ঢেলে নেব। ঢেলে নিয়ে যেরকম ভাবে আমরা পুরো মশলাগুলোকে ব্লেন্ড করি এই মশলাটাকেও পুরো একদম ব্লেন্ড করে নিতে হবে। ছাঁকাছাঁকির দরকার নেই, যদি ইচ্ছে হয় তাহলে সেটাকে ছেঁকে নিতেও পারেন, তবে এত ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিলে আমার মনে হয় না আর ছাঁকার দরকার আছে। এবার ওই কড়ার মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। খেয়াল করে দেখবেন এই পুরো রান্নাটা কিন্তু একদম কম তেলে রান্না হয়, যেহেতু ভীষণ গরম পড়েছে তো সেই জন্য খুব একটা রসিয়ে কষিয়ে রান্না তো খাবার দরকার নেই। তো ওই 1 চামচ ঘিটা যেই গরম হয়ে যাবে তার মধ্যেই ব্লেন্ড করা যে পুরো মশলাটা সেটা দিয়ে দেবো। এইবার একটুখানি নুন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না ওপরে তেলটা ছাড়ে। এবারে এর মধ্যে অ্যাড করব কিছু বেসিক মশলা, যেমন জিরে গুঁড়ো আর একদম নামমাত্র গরম মশলা। গরম মশলার গন্ধটা কিন্তু খুব বেশি হবে না, তাতে কিন্তু টেস্টটা অন্যরকম হয়ে যাবে। দিয়ে দিলাম কটা গোটা কাঁচা লঙ্কা, খুব যারা বেশি ঝাল খান তারা একটু লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিতে পারেন, তবে আমি কাঁচা লঙ্কাই দিয়েছি, রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই হয়। এরপরে মাছগুলো একসাথে দিয়ে দিলাম, ভালোভাবে নেড়ে ছেড়ে মাছগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এরপরে একটুখানি অ্যাড করব হচ্ছে স্বাদ মতো চিনি। এই রান্নাটা খুব বেশি ঝাল না, খুব বেশি মিষ্টি না, খুব বেশি নোনতা না। আর এইটা হচ্ছে কি ইনগ্রেডিয়েন্টস, সেটা হচ্ছে গন্ধরাজ লেবু যেটা রয়েছে সেই গন্ধরাজ লেবুর যে জেস্ট, এইটাকে ভালোভাবে একটা ওই যে ক্রাশার আছে সেই ক্রাশারের সাহায্যে ভালোভাবে ক্রাশ করে দিয়ে দেবো গন্ধলেবুর যে ছালটা, এটাতে একটা ভীষণ সুন্দর একটা ফ্লেভার হয়। এবার এই যে জেস্টটাকে এটাকে ভালো করে মিশিয়ে নেব আর সবশেষে অ্যাড করব এই গন্ধলেবুর 4 থেকে 5টা টুকরো। এবার এটাকে চাপা দিয়ে এই 5 মিনিট মতো হতে দেব, নুন মিষ্টিটা একটু চেক করে নেব। ওই যে বললাম এই রান্নাটা ভীষণ মাইল্ড হয়, ভীষণ ভালো হয় খেতে। গন্ধলেবুর যে গন্ধটা এটা দেখবেন এমনিতেই গরমকালে খেতে ভীষণ ভালো লাগে। যাই হোক, আমার রান্না কমপ্লিট। আর এবারে একটুখানি লাঞ্চটা আমি বেড়ে নিচ্ছি। আমাদের আজকে দুপুরের সিম্পল বেঙ্গলি লাঞ্চ মেনু কি ছিল সেটা আপনাদের সাথে এক ঝলক শেয়ার করে দিই। করেছিলাম ভাত আর করেছিলাম ঝাল ঝাল করে শুকনো করে পটল পোস্ত, তার সাথে ছিল প্লেন মুসুর ডাল আর ছিল হচ্ছে গন্ধরাজ লেবু দিয়ে কাতলা মাছ। এই হচ্ছে আজ আমাদের সিম্পল বেঙ্গলি লাঞ্চ মেনু। তাহলে সবার সাথে বসে লাঞ্চটা করি আর ভিডিওটাও আজকে এখানে শেষ করি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে, আরও একটা দিনের গল্প নিয়ে আসবো। আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজে যে আইডি সেটা দেয়া রইল আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে, দয়া করে সেখানেও একটুখানি ভালোবাসা দেবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। টেক কেয়ার, টাটা।